হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো থাম্বনেল দেখে যে আমার আজকের ভিডিওটি অযোধ্যার উপরে। জম্মু তাওই এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম অযোধ্যাতে। আমাদের যেহেতু কোনো হোটেল বুক করা ছিল না আগে থেকে, তাই অযোধ্যায় নেমে আমরা হোটেল বা ধর্মশালা খুঁজতে বেরিয়ে গেলাম। রাস্তায় প্রচুর লোক। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এটি হলো বিড়লা ধর্মশালা। এখানে আসতে গেলে অনলাইন বুকিং করে আসতে হয়। যেহেতু প্রচুর লোক দেখলাম এসেছে, তাই কোথাও কোনো ধর্মশালা খালি পাচ্ছিলাম না। তারপর শেষমেশ একটি ধর্মশালায় আসলাম, যেটি সীতারাম ধর্মশালা। স্টেশন থেকে নেমে আমরা গুজরাটি ধর্মশালাতেও গেছিলাম, কিন্তু সেখানেও কোনো লোক নেওয়া হচ্ছিল না। এবার এইখানে এসে দেখলাম ভিতরটা বেশ অন্ধকার লাগলো, তবুও আমাদের আর থাকার জায়গা নেই, ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। তাই শেষমেশ এখানে যখন দেখলাম একটা ঘর পাওয়া যাচ্ছে, আমরা নিয়ে নিলাম। প্রত্যেকটা ধর্মশালাতেই কিন্তু কমন বাথরুম, এখানে কিন্তু অ্যাটাচড টয়লেট বা বাথরুম এর কনসেপ্টটাই নেই। এই অযোধ্যাতে কিন্তু কোনো হোটেল নেই, শুধুই ধর্মশালা। এবং আপনারা যদি নিশ্চিন্তে আসতে চান তাহলে আগে থেকে বুক করে নিয়ে আসাটাই ভালো, কারণ এখানে ধর্মশালাও খুব কম অংশেই আছে। এখানে এসে দেখলাম লোকে ঘর না পেয়ে ফ্যামিলি নিয়ে ধর্মশালার সামনে একটি চাদর নিয়ে শুয়ে আছে। এখানে ঘর ভাড়া আমাদের থেকে ডেইলি 1200 টাকা করে চেয়েছিল। এবার তোমাদের ঘরটা দেখাবো। খুবই সাধারণ মানের ঘর, টিভি বা লাক্সারি কিছুই নেই। তবে বাথরুম এখানে পরিষ্কার করা হয়, জেনারেল বাথরুম হলেও। পুরো অযোধ্যাতেই এরকম বানরের সাথে তোমাদের দেখা হবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা খাবার খুঁজতে বেরিয়ে গেলাম। এখানে ভাত সেরকম পাওয়া যায় না কোথাও। অনেক খুঁজে খুঁজে একটি হোটেল পেয়েছিলাম, কিন্তু সেটাও খুব একটা জুৎসই না। এরপরে আমরা সরজু নদীর তীরে চলে গেলাম এবং সেইখানে গিয়ে আমরা দেখলাম যে স্টল আছে এবং নানান রকম ধোসা, ইডলি, পাওভাজি, চাউমিন এসব পাওয়া যায়। সেখান থেকেই খেয়ে নেওয়া ভালো। আমাদের ধর্মশালা থেকেই অটো পেয়ে গেলাম এখানে আসার জন্য। এটি যেটি দেখছো তোমরা, এটি হচ্ছে রামপেরি। অযোধ্যা থেকে বেরোনোর সময় রাম এই জায়গাটি পার করেছিল বলেই এটির নাম রামপেরি। আর এটি হলো রামের রাজপ্রাসাদ। আর রামের রাজপ্রাসাদের পাশেই ছিল লক্ষণের রাজপ্রাসাদ বা লক্ষ্মণ ভবন। এটিকে সেইভাবে সংরক্ষণ করা হয়নি। রামপেরিতে অনেককেই দেখলাম স্নান করতে। আমরাও একটু মাথায় গায়ে জল ছিটিয়ে নিলাম। তারপর দেখলাম এপার থেকে ওই পারে যাওয়ার জন্য একটি ব্রিজ আছে, তাই ব্রিজটি ধরে আমরা ওই পারে চলে গেলাম। ওই পারে গেলে আমরা সেই বিশাল শতদ্রু নদীকে দেখতে পাবো, যদিও রামপেরিটিও শতদ্রু নদীরই একটি অংশ। ওই যে দূরে ব্রিজটি দেখছো, এটাই সেই ব্রিজ। এবং এই নদীতে বোটিংও করা যায়। আমাদের কাছ থেকে পার হেড 700 করে চেয়েছিল। এই যে বিনাটি দেখছো, এটি হলো নতুন ঘাটে। এই নতুন ঘাট লতা মঙ্গেশকর ঘাট নামেও পরিচিত। এবার আসি মূল আকর্ষণ, রাম মন্দির। লতা মঙ্গেশকর ঘাট থেকেই বাস, রানিং অটো পেয়ে যাওয়া যায় এই রাম মন্দিরে আসার জন্য। এই রাম মন্দিরে ঢোকার আগে ক্যামেরা ডিপোজিট করতে হয়। যে কোনো রকমের মোবাইল, জুতো, ব্যাগ সবই আগে থেকে ডিপোজিট করে দিতে হয়। আমাদের ধর্মশালার যেহেতু কাছেই রাম মন্দির ছিল, সেহেতু রাত্রিবেলাও একবার ঢু মেরে গেছিলাম। আলোকসজ্জায় সজ্জিত এই রাম মন্দির অসাধারণ মায়াবী লাগছিল রাত্রে। রাম মন্দিরে ঢোকার জন্য অসংখ্য লোকের ভিড় থাকে, তাই সিনিয়র সিটিজেনরা ভিআইপি গেট দিয়ে ঢুকতে পারে। পরের দিন সকালবেলা আমরা হনুমান মন্দির যাব বলে প্ল্যান করলাম। এই হলো হনুমান মন্দির। বিশাল লাইন, খুবই ওভার ক্রাউডেড লেগেছিল। এই শহরে যে কোনো রকমের পাবলিক ভেহিকেল যেমন বাস, অটো এগুলো খুবই কম আছে, তাই সাধারণ মানুষ পায়ে হেঁটেই কিন্তু বেড়াচ্ছে। এবার ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম রাজা দশরথের রাজপ্রাসাদে।
এই হলো প্রাসাদের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়েই ঢুকতে হবে প্রাসাদে। বাইরে পুলিশ পোস্টিং করা আছে দেখলাম। এখানে এসে প্রথমে আমরা একটু অসুবিধাতেই পড়েছিলাম, কারণ মানুষজনকে যাই জিজ্ঞেস করি না কেন লোকের মুখে শুধু একটাই কথা, জয় শ্রীরাম, এছাড়া সঠিক উত্তর আমরা ঠিক পাচ্ছিলাম না। এই হলো দশরথের রাজপ্রাসাদ, সুবিশাল, অনেকটি জায়গা নিয়ে। এত বছরের পুরনো প্রাসাদ যে এইভাবে আছে আমরা দেখেই সত্যি হতবাক হয়ে গেছিলাম। এটি ছিল রাজ দরবার, এবং এই প্রাসাদের মধ্যেই দেখলাম একটি সংকটমোচন হনুমানের মন্দিরও আছে ঠিক ডান দিকে। রাজপ্রাসাদের দোতলায় দুদিকে দুটো ছোট ছোট ব্যালকনি মতো দেখতে পেলাম, রেলিং দেওয়া আছে, মানে কাভার্ড ব্যালকনি। সেখান থেকেই হয়তো তখনকার দিনের রানীরা দূরে কি হচ্ছে বা দরবারে কি হচ্ছে সেটি দেখতে পেত। এবার আমরা আসলাম শ্রী কনক ভবনে। কথিত আছে যে যুবরাজ রাম এবং সীতা দেবীর বিবাহের পরে পরেই কইকেয়ী এই রাজপ্রাসাদটি উপহার দেন সীতাকে, এবং এটি রাম এবং সীতার একদম একটি প্রাইভেট প্লেস বলা চলে। এই ভবনে রাম এবং সীতা দেবীকে পুজো করা হয়। রাজা বিক্রমাদিত্য এই ভবনটি সংস্কার করে রাখেন। সুবিশাল জায়গা নিয়ে এই ভবনটি দাঁড়িয়ে আছে, এবং এখানে প্রচুর বানর তোমরা দেখতে পাবে, এবং সমস্ত অযোধ্যা জুড়েই প্রচুর বানর আছে। এই কনক ভবন সকাল 8টা থেকে 11:30 অবধি খোলা থাকে, এবং বিকেলবেলা 4:30 থেকে 9:30 অবধি খোলা থাকে। এখানে রাম এবং সীতার মূর্তি দুটি সোনায় মোড়া, এবং এই কারণেই এই ভবনের নাম কনক ভবন বা সোনার ভবন। এই ভবনের একদিকে বাগান আছে, সুন্দর সুন্দর ফুল গাছে ফুটে আছে দেখতে পেলাম। এই অযোধ্যা নগরীতে রেল স্টেশন থেকে 1 কিলোমিটার দূরেই আছে হনুমান গাড়ি। বিশ্বাস করা হয় যে স্বয়ং হনুমান এই অযোধ্যা নগরীকে গার্ড করে রেখেছে, তাই ওই জায়গাটির নাম হনুমান গাড়ি। পরের দিন দুন এক্সপ্রেস ধরে আমরা কলকাতায় ফিরে এলাম।